প্রিয় দর্শক, আপনাদের সাদর আমন্ত্রণ জানাচ্ছি মুক্তিযুদ্ধের বাংলাদেশ, স্মার্ট বাংলাদেশ। আমরা 2041 সালে কিভাবে বাংলাদেশ স্মার্ট বাংলাদেশে রূপান্তরিত হবে সে বিষয়গুলো সামনে নিয়ে আসব এই অনুষ্ঠানের মধ্য দিয়ে। স্মার্ট বাংলাদেশ বলতে আমরা কি বুঝি? স্মার্ট নাগরিক, স্মার্ট অর্থনীতি, স্মার্ট সরকার, স্মার্ট সমাজ ব্যবস্থা। আসলে আমাদের দেশ স্বাধীন হওয়ার পরে রক্তাক্ত মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে বঙ্গবন্ধু জাতীয় সংসদে বসে প্রথম যে সংবিধানটি রচনা করেছিলেন সেখানে 4টি স্তম্ভ ছিল। সে স্তম্ভ ছিল আমাদের গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, সমাজতন্ত্র এবং জাতীয়তাবাদ। আর তারই কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্মার্ট বাংলাদেশের 4টি স্তম্ভ তিনি সামনে নিয়ে এসছেন। তা হচ্ছে স্মার্ট নাগরিক, স্মার্ট অর্থনীতি, স্মার্ট সরকার ও স্মার্ট সমাজ ব্যবস্থা। আমরা এই সকল বিষয়ে আলাপ করব এবং আমরা দেখব যে আমাদের নতুন প্রজন্ম কিভাবে এই স্মার্ট বাংলাদেশের ধারণাটি সামনে নিয়ে তাদের কন্ট্রিবিউশনের মাধ্যমে তারা নিজেদেরকে নিয়োজিত করে এই লক্ষ্যে সমাজ এবং রাষ্ট্রটিকে একটি আধুনিক রাষ্ট্রে রূপান্তরিত করতে কিভাবে কাজ করছে। এসব কিছু মুক্তিযুদ্ধের বাংলাদেশ, স্মার্ট বাংলাদেশ। এই অনুষ্ঠানের আজকের পর্বে আপনাদের সামনে যাকে উপস্থাপন করব তিনি হচ্ছেন এ.কে.এম. আহমেদুল ইসলাম বাবু। তিনি প্রতিষ্ঠাতা ও সিইও টেকনোগ্রাম লিমিটেড। আমরা জেনে নিই টেকনোগ্রামের কিছু সার্ভিস, মানে কী ধরনের কাজ আপনি করে থাকেন। আমরা কাস্টম মেড সফটওয়্যার তৈরি করে দিই, অর্থাৎ কাস্টমারের যে কোনো রিকোয়ারমেন্ট আমাদের সঙ্গে প্রবলেমটা ব্যাখ্যা করলে আমরা সেটার প্রবাবল সলিউশনগুলো তাকে দিয়ে থাকি। সেটা তাদের যে টেকনোলজিগুলো অ্যাডাপ্টেশন সম্ভব সেইটা আমরা দিয়ে থাকি। আমরা অ্যাপ ভিত্তিক সলিউশন দিয়ে থাকি এবং অতি রিসেন্টলি আমরা যেটা দিচ্ছি সেটা হলো এআই ভিত্তিক সলিউশন। এআই মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং মেশিন লার্নিংয়ের উপর আগামী দিনের ফিউচার নির্ভর করছে। সো আমরা চেষ্টা করছি এই ধরনের সলিউশনে আমরা অন্য যে কোনো দেশের চেয়ে যেন পিছিয়ে না থাকি সেই দিকে আমরা চেষ্টা করছি। আচ্ছা, এআই সম্পর্কে একটু বলবেন? মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সটা কি অনেক দর্শক জানে না, কিন্তু যারা অনুষ্ঠান দেখছে। মানুষের যে বুদ্ধিটা আছে সেটা সে তাৎক্ষণিক প্রয়োগ করতে পারে। যে কোনো সিচুয়েশন আসলে মানুষের ওই বুদ্ধিমত্তাটা প্রয়োগ করে। রোবটকে আগের থেকে আমরা যেটা জানি একটা সিম্পলিফাইড প্রসেস করে, অর্থাৎ একই জিনিস শিখাবেন ও একই জিনিস করতে থাকবে। এটা হলো রোবোটিক্স আগের দিনের। এখানে এখন যেটা করা হচ্ছে মেশিন লার্নিং এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দেয়া যেটা হচ্ছে যে না, ও এখানে বুদ্ধি খাটানোর সুযোগ পাচ্ছে। যেমন ধরেন আপনি বললেন যে তুমি এখানে বাড়ি মারবা না, বাড়ি মারার পরে যদি বাড়িটা তোমার সারফেসটা চেঞ্জ হয় তাহলে তোমার বাড়ির পরিমাণও চেঞ্জ করবা, অর্থাৎ তুমি ওখানে একটা ইমোশন দিতে পারবা বা কিছু একটা দিতে পারবা। তার মানে ওখানে একটা বুদ্ধি খাটাতে হচ্ছে। এইটা আপনি 2-3 বার ওকে শেখানোর পরে ও মেশিনটা অটোমেটিক লার্নিং করে, এটাকে বলে মেশিন লার্নিং। তো অনেকগুলো প্রসেস আপনি যখন দিয়ে দিবেন, ট্রাফিক এখানে 7টার সময় কতটা হয়, 12টার সময় কতটা হয়, রাত 2টার সময় কেমন হয়, এই ট্রাফিকের লার্নিংটা যখন ওকে দিয়ে দিতে পারবেন, যখন স্মার্ট ভেহিকেল আপনি ছাড়বেন তখন ও ওর মতো করে ওর প্রোগ্রামিং করে রাস্তা বের করে সে চলে যেতে পারে। অর্থাৎ আপনার যা যা ইনপুট তাকে দেয়া হবে অথবা আপনার ইনপুটের কাছাকাছি ইনফরমেশনগুলো যদি দেওয়া হয় তাহলে ও ওইটা অ্যাক্ট করতে পারবে আর কি। তো আমি যেটা দেখেছি যে বিদেশিদের সঙ্গে কাজ করতে যে টেকনোলজির আসলে ডাইরেক্ট প্রয়োগিক দিকগুলো দেখতে পাই আর কি। তা আমাদের দেশের ছেলেদেরকে আমি দেখেছি ওরা ট্যালেন্ট, কিন্তু ওরা গোছানো না, ওদেরকে প্রসেস ওরিয়েন্টেড করতে হয়। তো ওইটা যদি করা যায়, এইটা বাংলাদেশের আমার মনে হয় এটা একটা ব্যাপক ফিউচার আমরা লক্ষ্য করছি। ইন দ্যাট সেন্সে যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা মেশিন লার্নিং বা রোবোটিক্স বা বিগ ডাটা অ্যানালাইসিসের একটা বড় ভবিষ্যৎ আমাদের দেশে অপেক্ষা করছে। 2008 থেকে আমরা দেখতে পেলাম যে আমাদের ডিজিটাইজেশনের ব্যাপক লার্নিং হয়েছে, অর্থাৎ কী কী ডিজিটাইজেশন হতে পারে, কী কী ইনফরমেশন কালেকশন হতে পারে, কোথায় কোথায় প্রায়োগিক রূপরেখা তৈরি করা যেতে পারে, সেই জিনিসগুলোর একটা বাস্তব ভিত্তিক কংক্রিট একটা মেসেজ আমরা পেয়েছি। তারই উপর ভিত্তি করে মাননীয় প্রধানমন্ত্রী যখন 2041 সালে রূপরেখা স্মার্ট বাংলাদেশ দিল, আমাদের চারটা আমাদের পিলার স্মার্ট বাংলাদেশের, সেটা হলো স্মার্ট গভর্নমেন্ট, স্মার্ট সিটিজেন, স্মার্ট ইকোনমি এবং স্মার্ট সোসাইটি। তো এই চারটা
রূপরেখার উপর যখন আমরা তারপর এখন মানে কি আমরা ডিজিটালাইজড হয়েছি, এটাকে এখন আমরা স্মার্ট করব। স্মার্ট বলতে এর বাইরে আরও কয়েকটা কম্পোনেন্ট আছে, সাব কম্পোনেন্ট আছে, স্মার্ট ইকোনমি, স্মার্ট হেলথ, স্মার্ট এডুকেশন, স্মার্ট এগ্রিকালচার। তো এই জিনিসগুলো যখন স্মার্ট হবে তখন 2041 সালে এদেশে আমরা আশা করছি মানুষের আর্থসামাজিক উন্নয়নের যে সূচক, অর্থাৎ তার পার ক্যাপিটা ইনকাম, সেটা আমরা আশা করতেছি $12,500 একটা টার্গেট ওখানে আছে। সো সেটা অবশ্যই পার হলেই আমরা বুঝবো যে আমরা আসলে উন্নত দেশ হিসেবে নিজেদের অর্থনীতিকে দাবি করতে পারবো। তো সেইটা করার জন্য আসলে গার্মেন্টসের পরে যে সম্ভাবনাটা দেখা দিচ্ছে সেটা আইসিটিতে। আমাদের এই জনগোষ্ঠীকে আমরা জাস্ট কর্মদক্ষ জনগোষ্ঠীতে পরিণত করতে পারলেই আমাদের আসলে এই কাজটা সহজ। গত 22 বছরই আমি জাপান নিয়ে কাজ করি। জাপানে আমার অনেক সলিউশন চলে এবং জাপানের সঙ্গে আমার ব্যবসা বাণিজ্যের একটা বড় অংশ জড়িত। সেখানে জাপান এখন সোসাইটি 5.0 তারা মানে বিলংস করে। তো সেখানে দেখেছি সব কিছু আসলে অটোমেটেড প্রসেস এবং সরকার একদম জনগণের দোরগোড়ায়, এবং জনগণও সরকারকে বা যে কোনো সার্ভিসকে যে কোনো সময় অ্যাক্সেস করতে পারে। দ্যাট ইজ দ্য স্মার্ট সোসাইটি 5.0 দ্যাট এক্সিস্ট অলরেডি ইন জাপানিজ সোসাইটি। তো বাংলাদেশ সরকারের এইটা হলো টার্গেট যে আমরাও সোসাইটি 5.0-তে যাব, যেখানে স্মার্ট এগ্রিকালচার, স্মার্ট হেলথ, স্মার্ট এডুকেশন। আপনি যখন যে কোনো দেশে যাবেন, আপনি আসলে একটা কার্ড নিয়ে সারা দেশে ঘুরে বেড়াবেন, আপনার কিন্তু কোনো দিন টাকা পয়সা ক্যারি করতে হয় না। তো এই জিনিসগুলো করার জন্য আসলে আমাদের দেশেরই অনেক দক্ষ জনবল দরকার, এবং এইটাকে তৈরি করতে হবে আমাদের নিজেদেরকেই। সেটার জন্য আমি যেহেতু অ্যাসোসিয়েশন করি, আমি বেসিসের পক্ষ থেকে, বেসিসের বোর্ড মেম্বার, আমাদের 2500 মেম্বার অলরেডি আছে। তারা নিরলসভাবে এদেশের আইসিটি উন্নয়নে কাজ করে, তারা দেশেরগুলো করে, আবার তারা রপ্তানিও করে, এদেশে সফটওয়্যার তৈরি করে বিদেশে রপ্তানিও করে। এবং আপনি কি মনে করেন যে আমাদের যেই শিক্ষা ব্যবস্থা, সেই শিক্ষা ব্যবস্থায় এই ধরনের এআইয়ের উপস্থিতি এবং আপনি যা বলছেন সেগুলোর যখন শুরু হবে, সেটা নেয়ার মতো কালচারালি আমরা কি একেবারেই তৈরি হয়ে আছি? এটা অবশ্যই আমাদের জন্য চ্যালেঞ্জ। আমরা শুধু শহরের দিকে তাকালে হবে না, আমাদের গ্রামাঞ্চলের দিকেও তাকাতে হবে। এখন স্কুল পর্যায়ে যারা কম্পিউটার শিখান তাদেরও লিটারেসির যথেষ্ট মানে গ্যাপ আছে। তো আমাদের একটা মানে ইকোসিস্টেম তৈরি করা দরকার এডুকেশনের জন্য। সরকার প্রাইমারি পর্যায়ে কম্পিউটার দিচ্ছে, কিন্তু কম্পিউটারটা চালানোর মতো আসলে দক্ষ জনবল দিচ্ছে না। তো ওই দিকেও একটু নজর দেওয়া দরকার। এবং সব কাজ কিন্তু আসলে জ্ঞানভিত্তিক না, এখানে একটা মিসকনসেপ্ট আছে, পারসেপশনও ভিন্ন আছে, যে সবগুলোই কিন্তু কোডিং করতে হয় না। কোডিং করার জন্য একটা দল থাকবে, যারা মেধাবী, যারা কোডিং করবে, যারা ম্যাথমেটিক্স বা ফিজিক্সের বিভিন্ন সূত্র জানে, তারা এক ধরনের কাজ করবে, ইঞ্জিনিয়ারিং একটা কাজ করবে। কিন্তু এখানেও কিন্তু লেবোরিয়াস কাজ আছে, যেমন গার্মেন্টসে আপনার কর্মীরা খালি সেলাই করে, এবং শুধু সেলাই করে, সে কলার বানায়, সে বাটন বানায়, এটা যেমন স্পেসিফিক কাজ, এখানেও কিন্তু স্পেসিফিক আছে। অর্থাৎ আপনি এইটুক শুধু কাট করবেন, এইটু পেস্ট করবেন, এইটা আপনি ডিজাইন করবেন, আপনাকে খুব বেশি শিখতে হবে না, এবং আপনার কোনো এডুকেশনও দরকার নেই। আপনি ভিজুয়াল লিটারেসি হলেই হবে। এবং এই শিল্পে ভিজুয়াল লিটারেসি করে আমাদের পার্শ্ববর্তী দেশ, এবং স্পেশালি আপনার যদি আমি বলি ফিলিপিন, ভিয়েতনাম, তারা কিন্তু এই সেক্টরে, বিপিও সেক্টর যেটা আর কি, এই সেক্টরে কিন্তু তারা $1 বিলিয়ন মানে 140 বিলিয়ন ডলার, $130 বিলিয়ন কিন্তু র্যাঙ্কে চলে গেছে। বিপিওর অ্যাব্রিভিয়েশনটা কি? বিপিও হলো বিজনেস প্রসেস আউটসোর্সিং। এটাকে ব্যাক অফিস জব বলে আর কি। যে আপনার যেমন কল সেন্টার, আপনার যে কোনো একটা ব্যাংকের কল সেন্টার আপনি চালাচ্ছেন, 999-এর কল সেন্টার আপনি চালাচ্ছেন। লোকবল হলো প্রাইভেট, কিন্তু আপনি সার্ভিস দিচ্ছেন গভর্নমেন্টের জন্য, যার ফলে আপনি সার্ভিসটা স্মুথলি দিতে পারছেন, অ্যাকাউন্টেবল করতে পারছেন। আমরা প্রচুর বিপিওর কাজ বাইরে থেকে করি আর কি, যেমন কল সেন্টার করি, আপনার ডাটা অ্যানালাইসিস করি, ডাটা অ্যাকুইজিশন করি, ডাটা স্ক্র্যাপিং করি, এগুলো প্রচুর ধরনের কাজ বাংলাদেশে হচ্ছে। এবং এটাতে আপনার এডুকেশনের ওই রকম ব্যারিয়ার নাই। আপনি কাট পেস্ট কপি এগুলো করার জন্য তো কোনো ব্যারিয়ার দরকার নেই। আপনি যেটা মানে রাইট টার্ম ইউজ করছেন, ভিজুয়ালাইজেশন এডুকেশন ইজ ভেরি গুড। সো এইভাবে শিক্ষিত করেও কিন্তু আমরা একটা ব্যাপক অর্থনৈতিক পরিবর্তন আনতে পারি। সেটাও একটা লিটারেসি। এটাও লিটারেসি, শুধু অক্ষর জ্ঞান না, আপনার ছবির জ্ঞান থাকতে হবে। এআই এর সম্ভাবনা আপনি কি দেখছেন বাংলাদেশের মতো একটি দেশে? আগামী 20 বছরে এআই কি একটা একেবারে চূড়ান্ত পর্যায়ে পৌঁছে যেতে পারার মতো অবস্থা
আপনি দেখছেন 2041-এ? এআইয়ের কিছু পজিটিভ কিছু নেগেটিভ দিক আছে। জি। তো এআইতে যেমন আমরা যে ইনোভেশনটা করেছি, এই ইনোভেশনের একটা পজিটিভ সাইড আছে, একটা নেগেটিভ সাইড আছে। পজিটিভ সাইড হলো ধরেন এই টুল ইউজ করে হাজার হাজার লক্ষ লক্ষ লোককে আপনি বিভিন্ন এমপ্লয়মেন্ট জেনারেট করতে পারবেন। অর্থাৎ এটা ধরেন এটা ইমেজ প্রসেস করে। এখন ইমেজ জেনারেট করে আপনি 5টা ইমেজ বিক্রি করে $10 ইনকাম করতে পারেন, 100টা ইমেজ বিক্রি করে $30 বিক্রি করতে পারেন। তো আপনার কেউ চাইলে আপনি টুল ইউজ করে করতে পারেন। এটা এআই টুল আপনাকে সহজেই দিতে পারে, যেখানে আগে মানে টুল একে একে করতে অনেক সময় লাগতো, এখন এটা করে দিতে পারে। ইন দ্য মিন টাইম কিন্তু আপনার সমস্ত অ্যাডমিনিস্ট্রেটিভ এবং ইয়াগুলো করে দেয়, কোড করে দিতে পারে আপনাকে, আপনাকে ছবি এঁকে দিতে পারে, আপনাকে আপনার চিঠি লিখে দিতে পারে। তো অনেকে চাকরি তো চলে যাবে, অনেকের চাকরি চলে যেতে পারে। কিন্তু যখন আপনি ওইভাবে দেখি, যখন কম্পিউটার এসেছিল তখন কিন্তু সেম প্রশ্নটা এসেছিল যে কম্পিউটারাইজেশন হলে দেশের মানে সবাই বেকার হয়ে যাবে, কিন্তু আসলে তা না। আমাদের নতুন নতুন জিনিস চলে আসবে, এটার প্রেক্ষিতে নতুন সার্ভিস এরিয়া তৈরি হবে। আমরা আসলে যেহেতু উন্নত বিশ্বে যাচ্ছি, উন্নত বিশ্বে তো আর আপনি এখন তো আমরা চিন্তা করতেছি লো লেভেল কাজের জন্য। অর্থাৎ আমি এখনও চিন্তা করতেছি গার্মেন্টসে আমার মেয়েটাকে, আমার ছেলেটাকে, আমার ভাইপোকে দিতে পারলে সে ইনকাম করে তার সংসার চালাবে। কিন্তু সেই চিন্তাভাবনা থেকে তো আমি উন্নত সোসাইটি চিন্তা করতে পারবো না। তো আমাকে অন্য কিছু ভালো সার্ভিস চিন্তা করতে হবে। যেমন ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিগুলো ভালো সার্ভিস দেয়, তাদের লাইফস্টাইল উন্নত, তারা এই ডার্টি এবং ডেঞ্জারাস কাজগুলো করে না। তো আমরা কি সারা জীবন ডার্টি ডেঞ্জারাস কাজ করব? নিশ্চয়ই না। তো সেই জন্য আমি দেখি যে এটার একটা উজ্জ্বল ভবিষ্যৎ আছে, কারণ আমাদের ছেলেরা মানে অত্যন্ত মেধাবী এবং তাদের গাণিতিক জ্ঞান অনেক অনেক ভালো, অনেক শার্প। তাদের কাছ থেকে দ্রুত আউটপুট পাওয়া যায়। ধন্যবাদ আহমেদুল ইসলাম বাবু আপনাকে। প্রিয় দর্শক, আপনারা শুনলেন একজন অভিজ্ঞ মানুষের কাছ থেকে আমাদের সম্ভাবনার কথা। শিক্ষা, বাসস্থান থেকে শুরু করে, চাকরি থেকে শুরু করে এবং অর্থনৈতিক অধিকার থেকে শুরু করে সব কিছু নিশ্চিত হবে স্মার্ট বাংলাদেশে। এটাই তো স্বপ্ন। এটা 71 সালেও দেখেছিলাম, এখনও দেখছি, এবং আমরা নিশ্চিত যে সেই জায়গায় বাংলাদেশ পৌঁছে যাবে 2041-এ। আমরা সেই দিনের অপেক্ষায় থাকব। এই কথা বলে আমরা আপনাকে, আহমেদুল ইসলাম বাবু, আপনাকে ধন্যবাদ জানিয়ে একটি ছোট্ট উপহার আমাদের এই অনুষ্ঠানের পক্ষ থেকে আপনাকে দিয়ে আমাদের এই অনুষ্ঠানটা আমরা এখানেই শেষ করতে চাই।